নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জার্মানি নির্বাচন। আমরা জানি যে জার্মানিতে যে নির্বাচন চলেছে সেখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সিডিইউ অনেকটা এগিয়ে রয়েছে এবং সিডিইউ সিএসইউ তাদের বাজিমাত, এবং এই নির্বাচনে ফ্রেডরিক মেজ সিডিইউ এর তিনি চ্যান্সেলর হতে চলেছেন এবং দ্বিতীয় স্থানে কট্টর ডানপন্থী দল রয়েছে এফডি, বিদায়ী চ্যান্সেলর ওলাফ স্কলজের দল একেবারে তৃতীয় স্থানে রয়েছে। এবং বলা যেতে পারে যে জার্মানিতে এবার পরিবর্তনের পক্ষে কিন্তু ভোট দিয়েছে সেখানকার বাসিন্দারা। যদি দেখি আমরা, তাই জার্মানি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্ষেত্র থেকে এবং জিওপলিটিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি কিছুদিন আগেই ট্রাম্প তিনি আমেরিকার কুর্সিতে বসেছেন। সেক্ষেত্রে জার্মানির যদি আমরা দেখি রাজনীতি, সেখানে যে ইস্যুতে সেখানে এবারে নির্বাচন হয়েছে সেটা হচ্ছে অর্থনীতি, এবং যে সমস্যা তাদের উদ্বাস্তুদের সেটা নিয়ে বারবার অভিযোগ করেছেন বহু মানুষ, এবং সেই উদ্বাস্তু সমস্যার জন্য ওলাফ স্কলজ তিনি পিছিয়ে পড়েছেন, এটাই রাজনীতিবিদরা মনে করছেন, ওয়াকিবহাল মহল তারা এমনটাই মনে করছেন। এছাড়া অর্থনীতি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল জার্মানিতে, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছিল, আমেরিকার পর যদি কেউ সবচেয়ে বেশি ইউক্রেনকে সাহায্য করেছে সেটা বলা যেতে পারে যে জার্মানি। তারা বারবার অস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে এবং ইউক্রেনকে একেবারে সরাসরি তারা সমর্থন জানিয়েছে। তাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষিতেও এই যে বড় পরিবর্তন জার্মানিতে, সেটাও গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদাকে আমি স্বাগত জানাবো। অন্যদিকে রয়েছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, আপনাকেও স্বাগত জানাবো। এবং ডিডব্লিউর বাংলা বিভাগের প্রধান সঞ্জীব বর্মন আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জীব বাবু, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রথমেই যে প্রশ্নটা আমি জানতে চাইবো সঞ্জীব বাবুর কাছে, সেটা হচ্ছে যে মোট আসন রয়েছে 630 এবং গরিষ্ঠতা পেতে 315-এর বেশি আসন দরকার রয়েছে। অন্যদিকে সিডিইউ এবং সিএসইউ 208টি আসন পেয়েছে। তাহলে তারা বাকি কাদের কাদের সমর্থন পেতে পারে, কি বলবেন? হ্যাঁ, জার্মানিতে যেটা হয় যে নির্বাচনের পরে সব দল তাদের ফলাফল দিকে তাকিয়ে দেখে যে কার কত শক্তি রয়েছে। আপনি যেটা বললেন যে আসন সংখ্যার বিচারে, এই মুহূর্তে আসন সংখ্যার বিচারে দেখা যাচ্ছে একমাত্র যে ইউনিয়ন দল, যেটা সিডিইউ এবং সিএসইউ, যারা আর কি সর্বোচ্চ সবচেয়ে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, তাদের সঙ্গে যে বিদায়ী যে সরকার, তার যে প্রধান দল ছিল এসপিডি, এই দুটো মিলালে আর কি অঙ্কের বিচার অন্তত এরা একটা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। কিন্তু এই প্রক্রিয়াটা হতে একটু সময় লাগে। যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সেই দল আলোচনার আহ্বান জানায়, প্রাথমিক আলোচনা শুরু হয়, এবং সেক্ষেত্রে যদি তারা একটা সাধারণ ন্যূনতম কর্মসূচিতে তারা যদি ঐক্যমতে আসতে পারে, তখনই তারা আর কি আলোচনাটা আরো এগিয়ে নিয়ে যায়, এবং সরকার গঠনে একটু সময় লাগে। এটা রাতারাতি হয় না, কয়েক সপ্তাহ বা কয়েক মাসও সময় লাগতে পারে তাদের মধ্যে কতটা ঐক্যমত হচ্ছে সেই অনুযায়ী। আচ্ছা সঞ্জীব বাবু, একটা কথা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছে যে যারা সরকার গড়তে চলেছেন বা সম্ভাব্য চ্যান্সেলর, এখন তো বলা যেতে পারে চ্যান্সেলর ফ্রেডরিক মার্জি হতে চলেছেন, তার রাজনৈতিক মতামত আগের যে সরকার ছিল, স্কোলজের সরকার, তার থেকে কোন কোন ব্যাপারে আলাদা হয়ে যাবে? ডাইভারজেন্স কি আছে আগের সরকারের সঙ্গে? আবার অ্যাঞ্জেলা মার্কেল, যিনি পার্টিগতভাবে তারই পূর্বসূরি, তার সঙ্গেও তো এনার অনেক ব্যাপারে মতানৈক্য আছে, অনেক নতুন ধরনের মত আছে। সেটা যদি খুব সংক্ষেপে একটুখানি বলেন। হ্যাঁ, ফ্রিডরিশ ম্যার্জ হতে চলেছেন জার্মানির আগামী চ্যান্সেলর, এটা এখন ধরে নেওয়া যেতেই পারে। এবং তার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে তিনি অর্থনৈতিক ক্ষেত্রে নিজেকে মনে করেন যে তিনি অর্থনৈতিক যে পুনরুজ্জীবন, জার্মানির অর্থনীতি একটা দুর্বল অবস্থায় আছে, সেখান থেকে জার্মানিকে বের করে আনতে তার দাবি হচ্ছে তিনি সেটা করতে পারবেন, এবং সেটা হচ্ছে তার সবচেয়ে বড় বিষয়। এবং অভিবাসন বা উদ্বাস্তুদের নিয়ে যে বিষয়টা হচ্ছে, সেক্ষেত্রেও তিনি চান যে আরো কড়া নীতি নেওয়া হোক, যাতে করে যেসব উদ্বাস্তু বা অভিবাসী যারা আর কি অবৈধভাবে জার্মানিতে প্রবেশ করেছে
তারা যাতে খুব দ্রুত জার্মানি ছেড়ে চলে যেতে পারে এবং অন্য ধরনের মানুষ যাতে ঢুকতেই না পারে সেইটা তিনি করতে চান, এটা তার বিশেষত্ব। এবং সেক্ষেত্রে ম্যার্কেলের সঙ্গে তার একটা বড় তফাৎ রয়েছে, কারণ 2015 সালে ম্যার্কেল উদ্বাস্তুদের ভীষণভাবে জার্মানিতে স্বাগত জানিয়েছিলেন। তো সেক্ষেত্রে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং অর্থনৈতিক ক্ষেত্রে যেটা বললাম, সেক্ষেত্রে তিনি চান যে জার্মানিকে আবার তার পুরনো গৌরবে ফিরিয়ে নিয়ে যাওয়া। যেটা কত কঠিন হবে সেটা এখন বর্তমান পরিস্থিতিতে, সেটা এখন চ্যান্সেলর হওয়ার পর সেটা আমাদের দেখতে হবে যে তিনি কতটা সেই প্রতিশ্রুতি পালন করতে পারেন। একেবারেই, আপনি সঙ্গে থাকুন সঞ্জীব বাবু। আমি রাজাগোপাল বাবুর কাছে আসবো। যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে জার্মানিতে এবার এই যে অতি দক্ষিণপন্থীদের সমর্থন সেখানে বাড়লো কি করে? যদি আমরা পূর্ব জার্মানির কথা বলি, সেখানে কমিউনিস্টদের সবসময় একটা বেশি সমর্থন ছিল, সেক্ষেত্রে অতি দক্ষিণপন্থীরা আগে এগিয়ে এলো, এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, দেখুন, অতি দক্ষিণপন্থীদের যে উঠে আসা, তার বড় কারণ কিন্তু হচ্ছে যে অভিবাসন। এবং যদি দেখেন যে সেখানে মুসলমান অভিবাসী যারা এসেছেন তাদের সংখ্যা প্রায় 7% ছাড়িয়ে গেছে, প্রায় 5 মিলিয়ন 6 মিলিয়নের উপর চলে গেছে তাদের সংখ্যা। এবং সেখানে একটা ডেমোগ্রাফিক ইমব্যালেন্স তৈরি হয়েছে, বহুদিন ধরেই চলছে একটা কালচারাল ইমব্যালেন্স, সেটাও রয়েছে। একই সঙ্গে জার্মানি এরা মনে করছে যে এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকাতে জার্মানি খুব একটা লাভ হয়নি। এরা চাইছে যে যদি এখান থেকে বেরিয়ে আসা যায়, এমন ব্রেক্সিটের মতন এরা ডেক্সিটের কথাও বলছে, যাতে করে জার্মানি তার নিজস্ব মুদ্রা নিয়ে সে আলাদা করে যদি এগোতে পারে, সে ধরনের কথাও কিন্তু তারা বলছে। এবং একই সঙ্গে যদি দেখা যায় যে নানান ধরনের এদের যে অ্যালায়েন্স যিনি নেত্রী যিনি, তার কথাবার্তার মধ্যেও কিন্তু তারা নাজিজমকে সেভাবে সাপোর্ট না করলেও মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে ওটা একটা অ্যাভারেশন বা একটা দুর্ঘটনা মাত্র, হলোকাস্টকেও সেভাবে দেখছে। এবং যে পার্সেন্টেজ ভোটটা বেড়েছে, প্রায় ডাবল হয়েছে তাতে। এবং যে যেটা আপনি বলছিলেন যে কমিউনিস্ট এলাকায়, ইস্ট ইউরোপীয় বিভিন্ন এলাকায় তাদের একটা বিরাট জনসমর্থন বেড়েছে। কোথাও বোধহয় মানুষের হতাশা, যে তারা হয়তো অনেকেই মনে করছে ইউরোপিয়ান ইউনিয়নে থেকে জার্মানির দুর্দশাই বেড়েছে। এবং সেখান থেকে যেহেতু সমাধান খুব একটা কেউ জানে না, তাই অনেকে মনে করছে হয়তো সেই উগ্র জাতীয়তাবাদকে ধরে রেখে এগিয়ে যাওয়াটাই বোধহয় বাঁচার পথ। এবং সেটাই অ্যালায়েন্স তার বক্তব্যের মধ্য দিয়ে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করেছে। এবং সবচেয়ে মজার কথা, ইয়ং ছেলেমেয়েরাও তারা কিন্তু বিরাটভাবে তাদের আসছে। কিন্তু যে ধরনের অল্টারনেটিভ ফর জার্মানি, এএফডি, যেভাবে এগিয়ে এসেছে, তাতে এই নির্বাচনে তারা না জিততে পারলেও আমার মনে হয় একটা বিকল্প ভাবনা সেখানে তৈরি হয়েছে। হয়তো 4 বছর পরে নির্বাচনে তারা হয়তো একটা স্থান করে নিতে পারে। কেন যে ধরনের মতবাদের কথা বলছে, আমরা বহুদিন জার্মানিতে এই ধরনের মতবাদ শুনিনি। এবং একটা কথা এই প্রসঙ্গে একটুখানি জিজ্ঞাসা করি আপনাকে, যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা ডেভেলপমেন্ট হচ্ছে, যেখানে গোটা সমাজটা যাদেরকে ঘৃণা করত, সেই রাজাকার বাহিনী বা যে পাকিস্তান সেনা যাদের বিরুদ্ধে অভিযোগ লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষকে হত্যা করার ইত্যাদি, এখন একটা শক্তি উঠে আসছে বাংলাদেশে, যারা সেই রাজাকারদেরই গৌরবান্বিত করছে বা সেই হত্যাকাণ্ডে জড়িত লোকেদের, যাদের ফাঁসির আদেশও হয়তো হয়েছে, তাদেরকে ছাড়িয়ে আনার কথা বলছে। অর্থাৎ পেছনের ইতিহাস যেটা একটা সময় কালো বলে চিহ্নিত হয়েছিল, সেটা যেন সাদা হয়ে যাচ্ছে, এরকম একটা ডেভেলপমেন্ট। জার্মানিতে হিটলারের সময়ের যে ইতিহাস, সেই ইতিহাসটা আর কখনো যেন জার্মানিতে ফিরে না আসে, এইরকম যে একটা জাতীয় প্রতিজ্ঞা তৈরি হয়েছিল, সেই জাতীয় প্রতিজ্ঞাটা কি আস্তে আস্তে ডাইলিউটেড হয়ে যাচ্ছে? সম্পূর্ণ ডাইলিউটেড না হলেও আপনি যে উদাহরণটা তুললেন, খুবই সুন্দরভাবে তুলে রেখেছেন, যে বাংলাদেশও যে ধরনের ভাবনা চিন্তা, তারা হয়তো মনে করছে তাদের রুটস থেকে বেরিয়ে আসা, পাকিস্তান রুট থেকে বেরিয়ে আসাটা হয়তো তাদের পক্ষে একটা ভুল হয়েছে। এবং যারা হয়তো ভারতের দ্বারা পরিচিত হয়ে একটা স্বাধীন দেশ করার চেষ্টা করেছে, কিন্তু আসলে ভারতের কলোনি হয়েই কাজ করছে, এরকম একটা ভাবনা
বাংলাদেশের নাগরিকদের মধ্যে বেশ ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে ধর্মীয় মৌলবাদ এমন সুন্দর মোড়কে মানুষের কাছে পেশ করেছে, মানুষের যে অর্থনৈতিক দুরবস্থা, ছেলেদের চাকরি না পাওয়ার, এই সব কিছু মিশিয়েই কিন্তু সেখানকার মানুষ মনে করছে বোধহয় ভারতীয়ের জন্য দায়ী, অর্থাৎ সেই পুরনো রাজাকারদেরই সমর্থন করলে বোধহয় শান্তি মিলবে, আবার সেই উর্দু ভাষাটাকে নিজেদের ভাষা করতে পারলে বোধহয় এই ভারতের আধিপত্য থেকে বেরিয়ে আসা যাবে। এখানেও অনেক সেইভাবে না হলেও এই মানে দেশে যখন একটা অগ্রগতি কোথাও থমকে যায়, আটকে যায়, মানুষ অনেক সময় ভাবে যে পুরনো আগেরটাই বোধহয় ভালো ছিল। এখন জার্মানি তো এই ধরনের কিছুটা চিন্তা তো নিঃসন্দেহে কিছু লোকের মধ্যে এসেছে এবং যথেষ্ট জনপ্রিয়তা লাভ করছে এটা। আপনি যদি দেখেন এলআইএস এর সঙ্গে তো আমাদের ইলন মাস্কের লম্বা কথাবার্তা হয়েছে, তাদের দুজনের একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, ইলন মাস্ক সমর্থন জানিয়েছে, এবং যেভাবে উনি কথা বলছেন এই যে চরম দক্ষিণপন্থী দ্বারা তাদের যে ধরনের কথাবার্তা, তারা তো মানে মার্গারেট থ্যাচারকে গুরু হিসেবে দেখছি। মার্গারেট থ্যাচার যেভাবে ইংল্যান্ডকে কড়া হাতে করেছিলেন, সেখানকার ভেঙে যাওয়া অর্থনীতিকে দাঁড় করিয়েছিলেন, এরাও অনেকটা মনে করছে এইটাই বুঝি একটা কড়া ইমিগ্রেশন নীতি, সেইটা অনেকটাই অ্যাঞ্জেলা মার্কেলের সময় আমরা দেখলাম অনেকটাই সরলীকরণ করা হয়েছিল, খুব সহজেই মানুষ ঢুকে পড়ছিল। এইটা বাংলাদেশে হয়তো এই জিনিসটা ঘটেনি, কিন্তু ওরা একটা ভারতের ছায়া পাচ্ছিল, কিন্তু এখানে কারো ছায়া নেই। এরা একেবারে ভিন দেশীয় বা ভিন কালচারের মানুষকে সামনে পেয়ে জার্মানিতে মনে করছে এরাই বুঝি তাদের সংস্কৃতি, এদের চাকরি গ্রাস করে ফেলবে, তাই দক্ষিণপন্থীদের এতটা এগিয়ে আসা। একেবারে। এবং আশিস, আমরা সঞ্জীব বাবুর কাছে একটু ফিরে চাই, আমাদের সঙ্গে জার্মানি থেকে সরাসরি রয়েছেন সঞ্জীব বাবু। সঞ্জীব বাবু, এই যে অতি দক্ষিণপন্থীরা, তারা কি এই নাজি পলিসিতেই তারা বিশ্বাস করে? আশিস দা কি বলবেন, আপনি যে প্রশ্নটা করছিলেন এটাই। হ্যাঁ, সেটা সঞ্জীব বাবু যদি একটু বলেন যে নাজিদের যে ফিলোসফি বা পলিটিক্যাল ফিলোসফি যাই বলুন, সেটা যা ছিল তার কি একটা পুনরুত্থান হচ্ছে? এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই যে পার্টিটা এএফডি, যাকে নিয়ে এত বিতর্ক, সারা পৃথিবীতে বিতর্ক, এবং আমরা যেটা রাজাবাবু ঠিক মতো বললেন যে একটা সার্বিক প্রবণতা, উনি বাংলাদেশের কথা বললেন, আমরা জার্মানির কথা বলছি, অন্যান্য দেশেও দেখা যাচ্ছে এই ধরনের শক্তির উত্থান দেখা যাচ্ছে, এবং নানা কারণে, দুর্বলতার কারণে। কদিন আগে আমরা জানি, যদি পরপর দেখি যে আমাদের একটা বড় কোভিড ক্রাইসিস হলো, সেই কোভিড ক্রাইসিসের সময় জার্মানি একটা রপ্তানিকারক দেশ হিসেবে, পৃথিবীর 1 নম্বর বা সেরা রপ্তানিকারক দেশ হিসেবে, সেখানে একটা বিশাল ধাক্কা লাগলো, সাপ্লাই চেনে ধাক্কা এবং রপ্তানি ক্ষেত্রে ধাক্কা। তারপরে ইউক্রেন যুদ্ধ, এখন ট্রাম্পের উত্থান, সব মিলিয়ে মানুষের মধ্যে নিশ্চয়ই একটা কাজ করছে যে একটা অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার থেকে নিশ্চয়ই ফায়দা তুলতে পারছে এই ধরনের শক্তি বিশ্বের বিভিন্ন দেশে, জার্মানিও তার ব্যতিক্রম নয়। তবে এই দলের মধ্যে নিজেদের দাবি হচ্ছে যে তারা মোটেই পুরনো নাৎসি ভাবধারার দিকে যাচ্ছে না, বরং তারা মানুষের কথা তুলে ধরছে এবং আরেকটু সংকীর্ণভাবে তুলে ধরছে। যদিও এই দলের মধ্যে অনেক নেতা আছেন যারা খোলাখুলি এই ধরনের কথা বলেছেন, এবং জার্মানির যে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থা কিন্তু এই দলের উপর বিশেষ নজর রাখছে, যে তাদের কথাবার্তা, তাদের আচরণ, তাদের যা কিছু অন্তত যেটা জনসমক্ষে আসছে সেদিকেও নজর রাখছে। অর্থাৎ এই দলের মধ্যে অবশ্যই নব্য নাৎসি এলিমেন্ট রয়েছে, এটা একদম স্পষ্ট এবং এটা প্রমাণিত। এবারে প্রশ্ন হচ্ছে যে যারা তাদের ভোট দিচ্ছেন, তারা কি এটা জেনে ভোট দিচ্ছেন যে তারা এই ধরনের ভাবধারায় আছেন, নাকি তারা রাগ থেকে, ক্রোধ থেকে, হতাশা থেকে, ফ্রাস্ট্রেশন থেকে ভোট দিচ্ছেন? এই বিষয়টা এখনো পুরোপুরি স্পষ্ট হচ্ছে না। এখনো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিবাদী ভোট, যে আমরা মূল ধারার রাজনৈতিক দলগুলোকে পছন্দ করছি না বলে আমরা, যেটা হয় যে একটা অভিমানের জায়গা থেকে, রাগের জায়গা থেকে আমরা তো ভোট দিচ্ছি, না জেনে যে তারা আসলে কোথায় দাঁড়িয়ে আছে। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তাদের যে পার্টির যে ইশতেহার ছিল, সেই ইশতেহার নিয়ে যদি তার সরকারে আসতো, তাহলে কিন্তু গরিব মানুষেরই বেশি ক্ষতি হতো। সেটাও দেখা যাচ্ছে যে তারা যে ধরনের ধনীদেরকে করের ছাড় দিতে চায় এবং গরিবদের কাছ থেকে, বা যারা একটু সমাজে একটু পিছিয়ে রয়েছেন, তাদের যে ভাতা চালু আছে সেগুলো তুলে দিতে চায়। অতএব অনেকেই হয়তো বুঝতে পারছে না যে এই যে শক্তিকে আমরা ভোট দিচ্ছি, এই শক্তি সত্যি ক্ষমতা এলে আমাদের আখেরে ভালো হবে না খারাপ হবে, যেটা অনেক দেশেই বারবার দেখা যাচ্ছে যে তারা হয়তো প্রতিবাদের জায়গা থেকে ভোটটা দিলেন, কিন্তু তার যে পরিণতি হলো সেটা কিন্তু তাদের জন্য খুব একটা সহজ হলো না, ভালো হলো না, বা আগের থেকে আরো উন্নতির দিকে গেল না।
তবে 4 বছর পর কি হবে সেটা একটা বড় বিষয়, যে তখন আমরা দেখতে পাবো যে এই শক্তি যদি সত্যি ক্ষমতা গঠন মানে সরকার গঠনের অবস্থায় আসে এবং সেই সুযোগ যদি তারা পায়, তাহলে কি হবে সেটা এখনো জানা যাচ্ছে না। আগামী 4 বছর এই শক্তিকে কমিয়ে রাখতে কি করা যায় সেই নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে। হ্যাঁ, সঞ্জীববাবু, এই প্রসঙ্গে ইউরোপিয়ান থিয়েটারে এখন যে যুদ্ধ চলছে, এখন তো অনেক দিন হয়ে গেল, অনেকে বলছেন 3 বছরের যুদ্ধ, আসলে তো যুদ্ধ শুরু হয়েছে আরও অনেক আগের থেকে। ইউক্রেন রাশিয়া ফ্রন্টের কথা আমি বলছি। ইউক্রেন ইস্যুতে নতুন চ্যান্সেলরের দৃষ্টিভঙ্গি কেমন? ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মার্কিনীদের ইউক্রেন নীতি বদলে গেছে, সেটা আমরা চোখের ওপরেই দেখতে পাচ্ছি। এ ব্যাপারে কি ইউক্রেন ইস্যুতে জার্মানির সঙ্গে আমেরিকার দূরত্ব আরও বাড়তে চলেছে? কি মনে করেন? হ্যাঁ, সেটা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ ফ্রিডরিশ ম্যার্জ যিনি আগামী চ্যান্সেলর হতে চলেছেন, তিনি আর অনেকবার ইউক্রেনে গেছেন এবং তিনি বরঞ্চ যে বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলসের নীতি সম্পর্কে বারবার সমালোচনা করে বলেছেন যে জার্মানি কেন ইউক্রেনকে আরো শক্তিশালী অস্ত্র দিচ্ছে না, আরো বেশি সামরিক সাহায্য দিচ্ছে না। তো তিনি ইউক্রেনকে সাহায্য করার বিষয়ে এখনো পর্যন্ত অন্তত আরো বেশি সক্রিয় ভূমিকা রাখার কথা বলেছেন। এবং কিন্তু এখন যে পরিবর্তিত পরিস্থিতি, যেটা আপনি বললেন যে ট্রাম্প আসার ফলে মার্কিন সাহায্য যদি বন্ধ হয়ে যায়, তখন ইউরোপের একার পক্ষে ইউক্রেনকে কতটা সামরিক সাহায্য দেওয়া সম্ভব সেটা নিয়ে একটা প্রশ্ন উঠবে। কিন্তু তারপরেও ম্যাচ যদি চ্যান্সেলর হন, তিনি বলেছেন যে আমি আরো বেশি চেষ্টা করব যে ইউরোপীয় পরিসরে যা যা করা সম্ভব বা আরো শক্তিশালী অস্ত্র দেওয়ার বিষয়ে তিনি আরো বেশি সক্রিয় ভূমিকা রাখতে চান। এবং উনি ইউক্রেনে গেছেন, ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডেও গেছেন এবং চেষ্টা করেছেন যে জার্মানি এবং ইউরোপের ভূমিকা ইউক্রেনে আরো শক্তিশালী হোক, রাশিয়াকে সেখান থেকে বিতাড়িত করতে। অতএব সেক্ষেত্রে আমরা শুধু কন্টিনিউটি দেখছি না, বরঞ্চ আমরা দেখতে পারি যে ম্যাচ আরো সক্রিয় ভূমিকা নিতে পারেন। তবে সবটাই নির্ভর করবে আমেরিকা শেষ পর্যন্ত কি করে তার উপর। যেটা বলা হচ্ছে যে তারা ট্রাম্প যদি পুতিনের সঙ্গে একটা রফা করতে পারেন তাহলে একটা বিষয়, রফা না হলে কিন্তু ট্রাম্প নিজেও হয়তো ইউক্রেনকে আরো বেশি সাহায্য করতে পারেন, এরকম একটা আশার কথা শোনা যাচ্ছে। একটা কথা সঞ্জীববাবু আপনাকেই জিজ্ঞাসা করছি, যে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক, তার মধ্যে একটা যেন বিবর্তন হচ্ছে, সামথিং ইজ হ্যাপেনিং, মানে হয়তো কিছুটা কাছে আসা, যে কোনো কারণেই হোক। আরেকটা জিনিস হচ্ছে, ট্রাম্প বলছেন যে তারা যে টাকা পয়সা এবং সাহায্য ইউক্রেনকে করেছিলেন রাশিয়ার বিরুদ্ধে, সেটা তারা এখন ফেরত চান। তার জন্য ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের ওপরে তারা একটা দখলদারি বলুক বা একটা চুক্তি বলুক, যাই হোক সেটা চান তারা। জেলেনস্কি এটা রাজি হয়নি। একটা পলিটিক্যাল গসিপ হচ্ছে যে শেষ পর্যন্ত রাশিয়া এবং আমেরিকা দুজনে মিলে ইউক্রেনে একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স তৈরি করে নিতে চাইছে, যাতে রাশিয়ার কিছুটা জায়গার ওপর স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, আমেরিকার কিছুটা জায়গার উপর স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। সেক্ষেত্রে জার্মানি, ইটালি, ফ্রান্সের তেমন আর কিছু করার থাকবে না ইউক্রেনে, এইরকম একটা সম্ভাবনা। কি মনে করেন যে জার্মানি এর ক্ষেত্রে কীভাবে রেসপন্স হতে পারে জার্মানির? এটা খুব ভালো একটা বিষয় তুলেছেন আপনি, যে গোটা বিষয়ের মধ্যে প্রশ্নটা হচ্ছে ইউরোপের তাহলে ভবিষ্যৎ কি হবে। যে এককালে যে ইউরোপ একটা সম্মিলিত শক্তি হিসেবে যা যা করেছে, সেক্ষেত্রে যদি ইউরোপের মধ্যে নিজস্ব বিভাজন তৈরি হয়, যেটা কিছুদিন আগে পর্যন্ত বলা হচ্ছিল যে ওলাফ শলসের সঙ্গে ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্টের খুব একটা সদ্ভাব নেই, বা জার্মানি এবং ফ্রান্সকে বলা হতো ইউরোপীয় ইউনিয়নের চালিকা শক্তি, সেই শক্তিটার প্রদর্শনও দেখা যাচ্ছিল না অনেক দিন ধরে। তো এবারে যদি ম্যাচ চ্যান্সেলর হওয়ার পর তারপর তিনি যদি একটা নতুন করে ইউরোপকে আবার পুনরুজ্জীবিত করতে পারেন এবং ইউরোপের বাকি শক্তিদের, ইটালিকে নিয়ে, ফ্রান্সকে নিয়ে, পোল্যান্ডকে নিয়ে যদি একটা ঐক্যবদ্ধ অবস্থানে আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে ইউরোপের যে বক্তব্য, তাদের যে স্বার্থ, এবং এটা শুধু ইউক্রেনের একা প্রশ্ন নয়, মানে ইউক্রেন দিয়ে যেটা বারবার ইউরোপের মনে ভয় যে ইউক্রেন দিয়ে রাশিয়াটার আগ্রাসন শুরু করে সেখান থেকে আস্তে আস্তে অন্যান্য দেশ, যেমন সাবেক সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলো এখন ইউরোপীয় ইউনিয়নের সদস্য, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়েনিয়া, এই দেশগুলোর উপরও রাশিয়া কবজা করতে চায় কিনা, তাহলে সেক্ষেত্রে ইউরোপের ঐক্য, ইউরোপের অখণ্ডতা, সেই নিয়ে প্রশ্ন উঠবে। তবে এক্ষেত্রে একটা নীতিগত অবস্থানের খুবই প্রয়োজন, কিন্তু সেই নীতিগত অবস্থান নিতে গেলে বা শক্তি প্রদর্শন করতে গেলে এতকাল শুধু রাশিয়ার বিরুদ্ধে বা চীনের বিরুদ্ধে করতে হতো, এখন আমেরিকায়, ওয়াশিংটনে ট্রাম্পের বিরুদ্ধেও দাঁড়াতে হবে। তো সেটা দাঁড়াবার জন্য যে ঐক্য দরকার, যে শক্তিটা দরকার, এক সুরে কথা বলা দরকার, সেইটা জার্মানির পট পরিবর্তনের পর ইউরোপ করতে পারবে কিনা, সেটা সবচেয়ে বড় প্রশ্ন এখন এই মুহূর্তে, এবং সেখানে সবাই এক সুরে কথা বলবে কিনা।
সবাইকে, কারণ আমরা জানি ইউরোপের মধ্যেও কিন্তু এএফডির মতো অনেক শক্তি রয়েছে, ফ্রান্সের রয়েছে, হাঙ্গেরিতে রয়েছে, ইটালিতেও রয়েছে। এরা কতটা সব নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে কতটা ঐক্যবদ্ধ হতে পারে তার উপর আগামী কয়েক মাসে বা বছরে কি হবে সেটা ভীষণভাবে নির্ভর করবে। না, তাহলে কি এটা বলা যায় যে ইউক্রেন যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব হারিয়েছে তার কোনো প্রভাব পড়তে চলেছে না জার্মানির নীতিতে? জার্মানি যেমন ছিল তেমনই থাকবে, এটা কি সংক্ষেপে বলা যায়? এটা বলা যাবে ততটাই যে, কেন এই এতদিন পর্যন্ত ইউক্রেনকে যে সামরিক সাহায্য দেওয়া হতো তার একটা খুব বড় স্তম্ভ ছিল আমেরিকা। আমেরিকাকে বাদ দিয়ে শুধু ইউরোপের পক্ষে এটা করা সম্ভব হতো না। এবারে যদি আমেরিকা পুরোপুরি সামরিক সাহায্য বন্ধ করে দেয় সেক্ষেত্রে ইউরোপ কতটা করতে পারবে, সদিচ্ছা সত্ত্বেও করতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু যে একা ইউরোপের পক্ষে তার যা অস্ত্রশস্ত্র, গোলা বারুদ ইত্যাদি ইউক্রেনকে সাহায্য দেওয়া, মানে সরবরাহ করা, করে রাশিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করা, এই ক্ষমতাটা ইউরোপের একার পক্ষে আদৌ কতটা সম্ভব তার উপর অনেকটা নির্ভর করবে। এবং সেক্ষেত্রে জার্মানি তার সাধ্যমতো বা সাধ্যের বাইরে গিয়েও যদি সাহায্য করতে চায় তারপরেও সেটা ইউক্রেনের কতটা কাজে লাগবে সেটা একটা বড় প্রশ্ন। অতএব এই সার্বিক এই কাঠামোর মধ্যে বিষয়টা দেখতে হবে যে জার্মানি নতুন সরকারের ইচ্ছা যাই থাকুক না কেন, নতুন এবং পরিবর্তিত পরিস্থিতিতে ইউক্রেনকে কতটা সাহায্য দেওয়া সম্ভব এবং ইউরোপের স্বার্থ কতটা রক্ষা করা সম্ভব সেটা একটা খুব বড় প্রশ্ন। এটা আগামী কয়েক সপ্তাহ মাসের মধ্যে আমরা হয়তো বুঝতে পারবো যে কি চিত্র উঠে আসছে। এই আমেরিকা এবং রাশিয়ার সখ্যতা কতদিন থাকবে বা থাকবে না, এবং ট্রাম্প কি করবেন আগামী পদক্ষেপ হিসেবে, তার উপর অনেকটা নির্ভর করবে। সঞ্জীব বাবু, আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে বামপন্থীদের ফলাফল তাহলে কেমন হলো? তাদের যে ফলাফলটা সেটা কিভাবে এক্সপ্লেন করবেন এবং তারা কি শরিক হতে পারে? না, তারা শরিক হতে পারে না। কেন? বামপন্থীর সঙ্গে প্রথম কথা, সংখ্যার বিচারে বামপন্থীরা কোনো জোটের মধ্যে এখনো পর্যন্ত ঢুকতে পারছে না। কিন্তু যেটা অভাবনীয় একটা উত্থান সেটা হচ্ছে যে বামপন্থীরা আগের তুলনায় অনেক ভালো ফল করতে পেরেছে এবং প্রায় ডাবল ডিজিটের কাছাকাছি চলে আসতে পেরেছে, এবং এটা একটা বিশাল বিষয় এবং তরুণ প্রজন্মে অনেক সমর্থন তারা পেয়েছে। কিন্তু সরকারের অংশ হওয়ার কোন রকম সম্ভাবনা তাদের এই মুহূর্তে তো নেই এবং অতীতেও ছিল না। কেন? তাদের কিছু কিছু নীতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তারা ন্যাটোয়ে জার্মানির থাকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে এবং এমন কিছু মৌলিক বিষয়ে প্রশ্ন তুলেছে যে কারণে যারা একটু বামধারার রাজনৈতিক দল তারাও বলেছে যে এদের সঙ্গে সরকারে যাওয়া সম্ভব নয় যদি না তাদের ওই গোড়া অবস্থান থেকে সরে না আসে। অর্থাৎ এই পট পরিবর্তনের ক্ষেত্রে বামপন্থীদের আপাতত কিছু করার নেই। বিরোধী আসনে তারা হয়তো আরেকটু বেশি সোচ্চার হতে পারবেন, তাদের বিষয়গুলো তুলে ধরতে পারবেন, সেটুকুই আপাতত পাওয়া যাবে। এবার আগামী 4 বছর যদি বাম শক্তি আরো তাদের শক্তি বাড়াতে পারে এবং আরেকটু প্র্যাগম্যাটিক অবস্থানে আসতে পারে, সেক্ষেত্রেই আমরা 4 বছর পরে যদি এমন একটা বাম বাম ভাবধারার দলগুলো যদি একটা সংখ্যাগরিষ্ঠতা পায়, সেক্ষেত্রে বামপন্থীরা একটা হয়তো সক্রিয় ভূমিকা পালন করতে পারবে। কিন্তু তাদের জন্য তাদেরকে অনেক বেশি গোড়ামি থেকে সরে আসতে হবে, সেটা অবশ্যই। একেবারেই সঞ্জীব বাবু, সঙ্গে থাকুন, আপনারা প্রত্যেকেই আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের আলোচনাতে ফিরবো এবং আমরা জানতে চাইবো যারা আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্টরা, তাদের কাছ থেকেও মতামত জানবো। তবে আমি একটু আশিসের কাছে আসবো। আশিস, এই যে পৃথিবীর নানা প্রান্তে আমরা দেখছি যে দক্ষিণপন্থীদের একটা দাপট বাড়ছে, দক্ষিণপন্থী যে সমস্ত দল রয়েছে তারা কিন্তু উঠে আসছে। এই প্রেক্ষিতে এই যে একটা পরিস্থিতি, এই সিচুয়েশনে এই জার্মানি নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? দেখো ইন্দ্রাণী, এটা ঠিক যে আমেরিকাই বলো, ভারতই বলো, ইটালি বলো, এখন এমনকি বাংলাদেশও আমরা দেখছি পৃথিবীর দেশে দেশে কেমন যেন গণতন্ত্র একটু পিছিয়ে পড়ছে। বামপন্থা তো বটেই, গণতন্ত্রের ধারণাটাই একটু পিছিয়ে পড়ছে। একটু মিডিয়ার দ্বারা তুলে ধরা এক বিরাট বড় ব্যক্তিত্ব, সে ব্যক্তিত্বের নাম নরেন্দ্র মোদীও হতে পারে, সে ব্যক্তিত্বের নাম ট্রাম্পও হতে পারে। এই ধরনের ব্যক্তিত্বরাই যেন আসল চালিকা শক্তি ইতিহাসের, তারাই ইতিহাসকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই রকম একটা ভাবধারার যেন একটু বেশি পপুলার হচ্ছে, মানুষ নিচ্ছেন। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে বেকারির সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, এগুলোর বদলে এমন কিছু সমস্যাকে সামনে নিয়ে আসা হয়, যেমন অভিবাসীর সমস্যা, সেইগুলোই যেন রাজনীতির নির্ণায়ক হয়ে যাচ্ছে। সেগুলোর ভিত্তিতে লোকে ভোট দিচ্ছেন, জেতাচ্ছেন, হারাচ্ছেন ইত্যাদি হচ্ছে। সেই দিক থেকে দেখলে জার্মানির এবারে নির্বাচন থেকে কিন্তু একটা মিক্সড সিগন্যাল বেরোচ্ছে। একদিকে যেমন যিনি ছিলেন, যারা ছিল
সেই দলের পরাজয় এবং সিডিইউ সিএসইউর জেতার মধ্যে কিছুটা মধ্যপন্থী, হয়তো হতে পারে হালকা দক্ষিণপন্থী ঝোঁকও সামনে আসছে, যদিও অতি দক্ষিণপন্থীরা সরকারের শরিক হতে পারছে না, তাদের বিরোধী আসনেই বসতে হবে। কিন্তু আমি যেটা বলছিলাম মিক্সড সিগন্যাল, সেটা এই কারণে যে জার্মানির ভোটে বামপন্থীদের ফল কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে। তার মানে বামপন্থীদের কথা শোনার একটা জায়গাও সমাজে আস্তে আস্তে বাড়ছে। বিশেষ করে জার্মানির যে বিরাট পরিমাণ শ্রমিক, তাদের মধ্যে বামপন্থীদের যে প্রভাব বা সমর্থন সেটা যে একটা বৃদ্ধি পেয়েছে, এইটার থেকে বলা যেতে পারে জার্মানির ভোটটা ঠিক মার্কিনীদের ভোটের মতো হয়নি। বা বলা যেতে পারে ভারতের ভোট যেমন নরেন্দ্র মোদীকে মেজরিটি দিল না, বিজেপিকে মেজরিটি দিল না, সেই রকম মিক্সড সিগন্যাল জার্মানির ভোট থেকেও বেরোচ্ছে। আশিস, আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমরা যখন দেখেছিলাম অ্যাঙ্গেলা মার্কেলের সময় সে যতটা তার জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছিল, তারপরে ওলাফ স্কলজের সময় থেকে কিন্তু তার সেই জনপ্রিয়তা কমতে থাকে, ক্রমাগত কমতে থাকে, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই যে প্রেক্ষিতে এখান থেকে কিন্তু জনপ্রিয়তা আরো হ্রাস হয়। কোন কোন জায়গায় তার ত্রুটি ছিল বলে মনে করছেন আশিস স্যার? দেখো, একটা ব্যাপার হচ্ছে যে মানুষ নানান কারণে তিতিবিরক্ত হয়ে যাচ্ছিলেন, তাদের যে জীবনযাত্রার মান সেটা যে হারে বাড়া উচিত বা যেরকম স্বাচ্ছন্দ্য জার্মানির ক্ষেত্রে থাকা উচিত, জার্মানি পৃথিবীর বৃহত্তম অর্থনীতিগুলোর একটি, সুতরাং জার্মানির যেরকম মানুষ যেরকম আশা করেন সেটা হচ্ছিল না। তার সঙ্গে যুক্ত হচ্ছিল অবৈধ অভিবাসীদের ব্যাপারে ক্রমাগত একটা প্রচার, যে অবৈধ অভিবাসীরা বা অভিবাসীরা অন্য দেশের মানুষেরা জার্মানিতে বিপুল পরিমাণে ঢুকে পড়বার ফলেই জার্মানির দুর্দশা বাড়ছে, বা জার্মানির যারা আগেকার নাগরিক, আদি নাগরিক, তাদের সমস্যা বাড়ছে, তাদের কর্মসংস্থান হচ্ছে না, তাদের আয় বাড়ছে না ইত্যাদি একটা প্রচার। এই অভিবাসীদের প্রচার মানে আগে যেটা ছিল একটু উদার গণতান্ত্রিক মনোভাব, যে কেউ যদি আশ্রয় নিতে আসে তাহলে আশ্রয় দেয়া হবে, সেটা সম্পূর্ণ বদলে গিয়ে অভিবাসীদের বিরুদ্ধে একটা মনোভাব ক্রমাগত শক্তিশালী হয়ে পড়ছিল। তার একটা প্রতিফলন যে এবারের ভোটে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই, এবং অতি দক্ষিণপন্থীদের যে বাড়বাড়ন্ত হয়েছে তার পেছনে অভিবাসী বিরোধী একটা মনোভাব জার্মানবাসীদের, সেটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা একেবারে। এবং এই অভিবাসী নিয়ে যখন আলোচনা হচ্ছে, আমি সঞ্জীব বাবুর কাছে যাবো। সঞ্জীব বাবু, এই অভিবাসী সমস্যা জার্মানির ক্ষেত্রেও একটা বড় সমস্যা হয়ে উঠে এসেছিল ওলাফ স্কলজের সময় থেকে। যদি বলি যে এইবারে যে সরকার যে আসতে চলেছে, তাদের দৃষ্টিভঙ্গি কেমন হতে পারে অভিবাসন নিয়ে? বলেছে যে অনেক কিছু আইনি যে ফাঁকফোকর যেটা আছে, জার্মানি যেহেতু একটা ভীষণভাবে ফেডারেল একটা দেশ, অনেকটা ভারতের মতো, যে কিন্তু এখানে রাজ্য সরকারগুলোর হাতে অনেক ক্ষমতা, তার ফলে প্রায় দেখা যাচ্ছিল যে যেসব উদ্বাস্তু যারা আর কি এসেছেন এবং তারা হয়তো আশ্রয়ের আবেদন করেছেন এবং আবেদন নাকচ হয়েছে, সেই নাকচ হয়ে যাওয়া আবেদন নাকচ হয়ে যাওয়া যে মানুষগুলো, তাদেরকে কি করে তাড়াতাড়ি ফেরত পাঠানো যায়, সেক্ষেত্রে নানা রকম আমলাতান্ত্রিক জটিলতা জার্মানিতে থাকে। এই জটিলতাগুলো বা এই যে দুর্বলতাগুলো দূর করতে চায় নতুন সরকার, সেটা তারা বলছে। কিন্তু এক্ষেত্রে একটা খুব বড় বিষয় আছে যে জার্মানিতে প্রচন্ডভাবে শ্রমিকের প্রয়োজন, কর্মীর প্রয়োজন। তারা লিগাল রাস্তায়, মানে আইনি পথে তারা আসছেন, এবং তাদেরকে আনার জন্য নানা রকম ব্যবস্থা করা হচ্ছে, এবং সেক্ষেত্রে একটা মোটামুটি ঐক্যমত রয়েছে মূল স্রোতের রাজনৈতিক দলগুলোর মধ্যে। ভারত থেকে অনেক মানুষ এসেছেন যারা এখানে কাজ করছেন, অনেক ক্ষেত্রে অনেক মানে স্কিল প্রফেশনাল এবং আনস্কিল প্রফেশনাল দু ধরনের মানুষেরই দরকার জার্মানিতে। তো তাদের আশাটা খুব দরকার জার্মানিতে, যেমন অর্থনীতিকে চাঙা করার জন্য দরকার। আবার অন্যদিকে যারা রাজনৈতিক আশ্রয় চাইছে তাদের ক্ষেত্রে কড়াকড়িটা বেশি। এমনকি এফডি দলও বলছে যে যারা সোজা পথে, আইনি পথে, পেশাগত কারণে জার্মানিতে আসছেন তাদের ক্ষেত্রেও তাদের খুব একটা আপত্তি নেই। আপত্তি হচ্ছে যারা রাজনৈতিক আশ্রয় নিতে আসছেন তাদের ক্ষেত্রে। এবং সেখানে নতুন সরকার যেটা চাইছে যে যেসব আইনি ফাঁকফোকর সেগুলোকে দূর করে যতটা সম্ভব বিষয়টাকে একটা নিয়ন্ত্রণ আনা, এবং জার্মানির স্থল সীমানাতে আরো বেশি নিয়ন্ত্রণ রাখা, যাতে করে যেসব মানুষের আশ্রয় পাওয়ার সম্ভাবনা কম তারা যাতে আদৌ জার্মানিতে প্রবেশ করতে না পারে। কিন্তু এক্ষেত্রে দেখা যাবে ইউরোপীয় আইন বা আন্তর্জাতিক আইনের সঙ্গে জার্মানির
আগামী সরকারের একটা সংঘাত ঘটবে এবং সেই সংঘাতটা কিভাবে সামাল দেওয়া যায় সেটা একটা বড় বিষয়। আশিস আপনি কি বলবেন? একটা কথা একটু জিজ্ঞাসা করতে চাইবো, দুজন প্যানেলিস্টকেই জিজ্ঞাসা করতে চাইবো। প্রথমে সঞ্জীব বাবুকে জিজ্ঞাসা করি যে ইউরোপের অপর দুই পারমাণবিক শক্তিধর দেশ অর্থাৎ ফ্রান্স এবং ব্রিটেন এখন ইউরোপিয়ান ইউনিয়নে নেই, যে ডেভেলপমেন্ট হয়েছে গত কয়েক বছরে। ফ্রান্স এবং ব্রিটেনের সঙ্গে সম্পর্কের কি কোনো পরিবর্তনের ইঙ্গিত থাকবে জার্মানির? এক। দুই, চীন যেটা এখন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি বলে স্বীকৃত হচ্ছে পৃথিবীতে, চীনের সঙ্গে জার্মানির সম্পর্কের খুব একটা ভালোও না মন্দও না, এরকম একটা কথা সাধারণভাবে বলা যায়। তার মধ্যে কি কোনো পরিবর্তনের ইঙ্গিত আছে? ইউরোপের কনটেক্সটে বলতে গেলে দেখা যাচ্ছে যে ট্রাম্প আসার ফলে ব্রিটেন আরো কাছাকাছি এসে যাচ্ছে ইউরোপে, যদিও তারা ইউরোপিয়ান ইউনিয়নে নেই। গত সপ্তাহান্তে একটা বড় আলোচনা হয়ে গেল প্যারিসে, সেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন এবং ইউরোপের প্রতিরক্ষার ক্ষেত্রে, ভবিষ্যতে ইউরোপের সুরক্ষার ক্ষেত্রে ব্রিটেনের একটা বড় ভূমিকা থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থনৈতিক ক্ষেত্রেও ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকেও ব্রিটেন যাতে যতটা সম্ভব ইউরোপের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে সেরকম একটা চেষ্টাও রয়েছে, কারণ আমরা জানি যে ব্রিটেনের যে লেবার পার্টির যে গভর্নমেন্ট, তারাও চায় যে ইউরোপের সঙ্গে যতটা সম্ভব ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থেকেও যতটা সম্ভব ভালো সম্পর্ক যাতে থাকে, সেই চেষ্টাটা চলছে। অতএব এই মুহূর্তে জার্মানিতে যখন চ্যান্সেলর হিসেবে ফ্রিডরিশ ম্যার্জ শপথ নেবেন, তখন এই তিন দেশের মধ্যে একটা, এবং ইটালি এবং পোল্যান্ডের কথাও এক্ষেত্রে আনতে হয়, যে এই প্রধান যে দেশগুলো ইউরোপের, তারা যাতে একসাথে মিলে কিছু করতে পারে সেই চেষ্টাটা একটা অবশ্যই দেখা যাবে। এবং সেটা ফলাফল কিভাবে বলা খুব কঠিন, কারণ অনেক ক্ষেত্রে ইউরোপিয়ানের সব দেশের একটা ঐকমত্য দরকার হয় এবং কিছু ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ঐকমত্য থাকলেই যথেষ্ট। তো সেটা একটা দেখতে হবে। আর চীনের ক্ষেত্রে যেটা জার্মানির সবচেয়ে বড় সমস্যা, যে চীন ছিল জার্মানির কাছে সবচেয়ে বড় বাজার, মানে জার্মানির রপ্তানি করা গাড়ি থেকে শুরু করে BMW, মার্সিডিজ থেকে শুরু করে সব গাড়ির বিক্রি হতো চীনেতে। সেই বাজারটা বেশ কয়েক বছর ধরে নানা কারণে, যুদ্ধের কারণে হোক, অন্যান্য চীনের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে হোক, সেটার অনেক অবনতি ঘটেছে। সেই কারণে জার্মানির সমস্যাটা দেখা দিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও জার্মানি চীনের সঙ্গে একটা মোটামুটি সুসম্পর্ক রাখতে চায়, অন্তত অর্থনৈতিক ক্ষেত্রে, যাতে করে এই বাণিজ্যিক যে লেনদেন, যন্ত্রাংশ আমদানি থেকে শুরু করে জার্মানির যে প্রযুক্তি সেটা রপ্তানি, বা জার্মানি গাড়ি রপ্তানি, অন্যান্য যন্ত্রপাতি রপ্তানি, সেগুলো যাতে অন্তত যতটা সম্ভব ভালো থাকে এবং সেই সম্পর্কটা সুসম্পর্ক বজায় থাকে, সেই চেষ্টা সব জার্মান সরকার করতে বাধ্য বলা যেতে পারে একদিক থেকে, কারণ এটার সঙ্গে জার্মানি অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, অর্থনীতির স্বার্থ। অতএব সেক্ষেত্রেও আমি খুব বেশি পরিবর্তন দেখছি না, যদি না আরো বৃহত্তর অর্থে চীন, রাশিয়া এবং আমেরিকা, এই তিন দেশের মধ্যে যদি একটা নতুন রসায়ন দেখা যায়, সেটার ফলে ইউরোপ কিভাবে সেটা সামাল যাবে সেটা একটা অন্য বিষয়। কিন্তু আপাতত যদি শুধু জার্মানির দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়, তাহলে জার্মানির স্বার্থে চীনের সঙ্গে অন্তত অর্থনৈতিক সুসম্পর্ক বজায় রাখা খুবই দরকার। হ্যাঁ, রাজাগর বাবু, আপনার কাছেও একই প্রশ্ন করতে চাইবো যে এই বিষয়ে আপনার কি মত? হ্যাঁ, দেখুন, যে অবস্থাটা সৃষ্টি হয়েছে ট্রাম্পের যে ইউক্রেন নীতি, তার ফলে ইউরোপের মধ্যে একটা নতুন ঐক্য এসে হাজির হয়েছে, এটা বলাই যেতেই পারে। সব ইউরোপের সব দেশই একসঙ্গে লড়তে চাইছে। তবে এই যে জার্মানির যে ইলেকশনে দক্ষিণপন্থী দলগুলো রয়েছে, তাদের কিন্তু তারা একেবারেই কিন্তু পুতিনের সঙ্গে নিয়েই কথাবার্তা বলছে। পুতিনের এই নির্বাচনে পুতিনের বোধহয় নানান ধরনের হাত ছিল বলেই অনেকে বলছে। পুতিন এখানে নানানভাবে মিসইনফরমেশন এর মধ্যে ঢুকে পড়েছিলেন, এরকম কথাও বলা হচ্ছে। এবং পুতিনের পক্ষপাত, এএফডি যে পুতিনের পক্ষপাতী, এটা বলা যেতেই পারে। কারণ আগামী কয়েক বছর কি হবে বোঝা মুশকিল। তবে একটা বিকল্প চিন্তা ভাবনা যেভাবে এসে হাজির হচ্ছে এই অ্যাটলিস্ট জার্মানির ক্ষেত্রে, তাতে কিন্তু যারা, দেখুন, কেউ তো এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সুতরাং যে বিকল্প মতবাদ চলছে সেটা সবাইকে কিছুটা ইনফ্লুয়েন্স করতে বাধ্য। এবং এর ফলে আমার মনে হয় না যে জার্মানি যে এর আগের সময় যেভাবে ইউক্রেনের পক্ষে নিয়েছিল সেই জায়গায় বোধহয় থাকতে পারবে না, এবং কিছুটা সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে। এবং এটা হচ্ছে একটা দিক, এটা এবং তার ফলে যেটা সম্ভাবনা আছে, পুতিনের যে বাণিজ্য নীতি,
তার ফলে কিন্তু একটা নতুন নতুন ঐক্য গড়ে তোলার সম্ভাবনা আছে, যেখানে চীন জার্মানির সম্পর্কটা হয়তো আরো ভালো হতে পারে। এবং ভারত, আমরা কিন্তু প্রায় 15 থেকে 20 বিলিয়ন ডলারের ব্যবসা করে থাকি জার্মানির সঙ্গে। ভারতের সঙ্গেও জার্মানির একটা ব্যবসা কিন্তু যে ট্রাম্পের নানান ধরনের নীতি, কিছুটা হচ্ছে যে একটা পাগলামি রয়েছে, খামখেয়ালিপনা রয়েছে, এবং সেখান থেকে হয়তো বেরিয়ে আসার ভাবনা চিন্তা বিভিন্ন দেশ করার চেষ্টা করবে, এবং আর্থিকভাবে উন্নতি করার চেষ্টা যেটা সকলের মধ্যেই আছে, যেটা চীন সবচেয়ে আগে চাইছে, ভারতও চাইছে, জার্মানিও চাইছে। তার ফলে যে আমেরিকা যদি একেবারেই মনে করে যে আমেরিকাই সবচেয়ে বড় হবে, আর কারোর ব্যাপারে তার কোনো আগ্রহ নেই, তাহলে কিন্তু একটা আমেরিকার বিকল্প কিন্তু গড়ে ওঠার সম্ভাবনা থেকে যাচ্ছে এই মুহূর্তে। কিন্তু আগামী দিনে আমেরিকাকে কিন্তু অনেকেই স্বপ্ন দেখছে, যেভাবে তারা অভিবাসীদের তাড়িয়েছে, তারা আবার চেষ্টা করছে একই সঙ্গে যে উগ্র জাতীয়তাবাদ যেভাবে আমেরিকা প্রশ্রয় দিচ্ছে, সেটা অনেকে মডেল হিসেবে দেখার ভাবছে। একসময় যে ভাবনাটা আমাদের ভারতবর্ষের যারা শাসক দল ছিল তাদের যে ভাবনা ছিল, সেটা একটা সময় খুব বাস্তব বলেই মনে হতো। 84 সালে মাত্র 2টো সিট পেয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ধীরে ধীরে তারা তাদের চিন্তা ভাবনা ভারতবর্ষের সর্বত্রই ছড়িয়ে গেছে। এখন পুরো ভারতবর্ষের সব রাজ্যই তারা দখল করে বসে আছে। তো যাই হোক, যে ভাবনাটা এসে গেছে সেটা সাময়িক, এইটা ভাববার মতন জায়গায় আমার মনে হয় জার্মানি নেই। এই ধারণাটা হয়তো অনেক দিন ধরেই সেখানে থাকার সম্ভাবনা থাকবে, এবং হয়তো তখন একটা বিরাট বড় অন্য ধরনের ইকুয়েশন জার্মানি রাশিয়ার হয়তো একটা নতুন করে সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে, এবং হয়তো সেখানে ট্রাম্প, রাশিয়া, জার্মানি হয়তো একটা একসঙ্গে কাজ করার একটা সুযোগ হয়তো ভবিষ্যতে তৈরি হবে। কিন্তু ভবিষ্যতে কি হবে এক্ষুনি তো সেটা বলা যায় না। তবে এখন যে গভর্নমেন্ট হবে মিনিমাম কমন প্রোগ্রাম নিয়ে চলবে, এবং সেটাতে তাদের পক্ষে সুদৃঢ় কোনো কাজ করা একটু ডিফিকাল্ট বলেই আমার ধারণা। যদি কনজারভেটিভদের সঙ্গে যদি সোশ্যাল ডেমোক্রেটরা একসঙ্গে থাকতে পারে, তাহলে তো মোটামুটি সংখ্যায় মিলে যাচ্ছে। যদি সেটা না হয়, আরো 5টা দলকে নিতে হয়, বা তাদের মধ্যেও যদি একটা গড়মিল দেখা যায়, তাহলে কিন্তু সরকার চলাটা মুশকিল হতে পারে, এবং অন্য যে বিকল্প ধারণা এদের মধ্যে এসে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। যে বিকল্প ধারণা যেগুলো রয়েছে, অর্থাৎ এফডি যে কথাগুলো বলছে, এদের কাজকর্মের মধ্যে কিছুটা রিফ্লেকশন, যদিও এরা সবাই এফডিকে ঘৃণা করে, বাধ্য বলেই মনে করে, কিন্তু এদের কাজকর্মের মধ্যেও, এদের পলিসির মধ্যেও কিছু প্রভাব হয়তো থাকার সম্ভাবনা থেকে যাবে। আচ্ছা, ভারতের কথা যদি একটু ফিরে আসি, ভারতের সঙ্গে জার্মানির বাণিজ্যের যে পরিমাণটা, সেটা খুব উল্লেখযোগ্য নয়। কিছু বাণিজ্য হয় এবং সেটা খারাপ নয়, কখনো কখনো সেটা বেশ বেড়েও যায়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন শুল্ক নীতি, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রফতানি বেশ মার খেতে পারে, এই রকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে কি সাধারণভাবে ইউরোপ এবং বিশেষভাবে জার্মানিতে ভারতের রপ্তানি বাড়া ইত্যাদি ব্যাপারে এই নতুন চ্যান্সেলর এবং নতুন গভর্নমেন্টের কোনো পজিটিভ ভূমিকা থাকতে পারে বলে মনে হয়? আমাকে বলছেন কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি একটু বলে দিই, আমি সঞ্জীববাবুর কথা শুনবো সঙ্গে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে জার্মানির সঙ্গে আমাদের যে জার্মানির সঙ্গে আমাদের যে আর্থিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের যে সম্পর্ক, সেটা খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এটা হচ্ছে একটা দিক মনে রাখতেই হবে। এবং দেখুন, ট্রাম্পের যে নীতি, তাতে ভারতের বাণিজ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু চীনের বাণিজ্য কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। এবং যেভাবে উনি কথা বলছেন, কানাডা, মেক্সিকো, তাদেরও বাণিজ্য হতে পারে। তাহলে ট্রাম্প কার সঙ্গে বাণিজ্য করবে? সুতরাং এই নয় যে ভারতে আমরা $150 বিলিয়ন মতো জিনিস আমেরিকাকে দিয়েছি, সেই জায়গায় বড় আঘাত হবে বলে মনে হয় না। এটা হচ্ছে একটা দিক। এবং আমরা জার্মানির সঙ্গে $15 বিলিয়ন জিনিসপত্র বেশি, এরকমই একটা মোটামুটি এরকমই একটা জায়গায় রয়েছে। সুতরাং এখানে যে 15 বিলিয়নটা 150 বিলিয়ন হয়ে যাবে সেই সম্ভাবনা কিছু নেই। অর্থাৎ, এবং চাইনিজ মার্কেট যদি কিছুটা কমে যায়, সেটাও যে আমরা
দখল করতে পারবো সেই জায়গায় আমাদের নেই। আমাদের ইকোনমির যে অবস্থা আছে, এক্সপোর্টটাকে খুব একটা বাড়ানোর জায়গায় আমাদের নেই, এক্সপোর্ট ইলাস্টিসিটি আমাদের সেই জায়গায় নেই যে আমরা খুব দ্রুত আন্তর্জাতিক বাজারে যে পরিবর্তনগুলো হচ্ছে সেটাকে আমরা নজর দিতে পারবো। তবে হ্যাঁ, যাই ঘটুক না কেন, ভারতের যে বাজার রয়েছে সে বাংলাদেশের বাজারও কিছু কমলেও সেটা কিন্তু এই নানান ভাবে কিন্তু আমাদের ভারতের সঙ্গে নানান দেশের যে সম্পর্ক রয়েছে তার ফলে ভারতের বাজার যে বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা ভাববার কোনো কারণ নেই। তবে জার্মানিতে যে সরকার আসছেন বা আসুক, তাদের সঙ্গেও ভারতের যে কোনোভাবে সম্পর্ক ব্যাঘাত ঘটবে সেটারও কোনো সম্ভাবনা নেই। তবে বাজার তৈরি করতে গেলে যে আন্তর্জাতিক বাজারের যে চাহিদা গুণগান সেটা আমাদের বজায় রাখতেই হবে, এবং আমরা যদি সেই দিকে নজর রাখতে পারি তাহলে কিন্তু ভারতের পক্ষে কিন্তু একটা এই অনিশ্চয়তার জগতে, যেখানে চীন একটা বড় মার খাবার সম্ভাবনা আছে, কানাডা, মেক্সিকো তাদেরও এই ট্যারিফের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের কিন্তু একটা বড় জায়গা, বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান রাষ্ট্রপতির যে সুসম্পর্ক, দেখুন এই সুসম্পর্ক অনেক কিছুতে কাজে দেয়। সুতরাং সেটাকে ভারত সঠিকভাবে ব্যবহার করতে পারে। কেন এখন ট্রাম্পের আমরা জানি ইলিগাল মাইগ্রেন্ট দূর করো, সেটা হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্স। সেটা একটা জায়গায় গিয়ে থেমে যাবে, কেন 7 লক্ষ ইন্ডিয়ান ইলিগাল ইমিগ্রেন্ট আছে, সেখানে হাত দেওয়া যাবে না, সে সবাই জানে। সুতরাং একটা ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য যতটা পারা যায় করে সেখানে গিয়ে থেমে যাবে। আবার তখন ভারতকে আবার তার বিশেষ প্রয়োজন হতে পারে, এবং আমাদের বাণিজ্য আমি মনে করি যে আমেরিকার সঙ্গে বাড়বেই। কেন চীনের সঙ্গে যে ইস্যুটা রয়ে গেছে সেটা মৌলিক, সেটা একটা এমন জায়গায় রয়ে গেছে যে আমেরিকা চীনকে বিশেষ প্রশ্রয় দিতে পারবে না। তো চীনের বাজার কিছু কমা মানেই হচ্ছে ভারতের সুযোগটা বাড়া। একেবারে আমি সঞ্জীব বাবুর কাছে আসবো। সঞ্জীব বাবু, তাহলে যদি বলতে হয় শেষে এসে এই যে গোটা নির্বাচন যেটা আমরা প্রত্যেকে দেখলাম, পর্যবেক্ষণ করেছি, সেক্ষেত্রে কোন কোন ইকুয়েশন তাহলে পাল্টে যেতে পারে এবার? ইকুয়েশনের প্রশ্নটা সত্যি একটা প্রচন্ড অনিশ্চয়তার প্রশ্ন, কারণ আমরা জানি যে এটা এমন সময় নির্বাচনটা হলো জার্মানিতে, তার ঠিক আগে আমেরিকায় পট পরিবর্তন হয়েছে এবং গোটা বিশ্বজুড়ে একটা বিশাল তার ধাক্কা দেখা যাচ্ছে। এবারে যেমন মুক্ত বাজার অর্থনীতি বা যে ফ্রি ট্রেড, মুক্ত বাণিজ্য, সেটাও বারবার প্রশ্নের মুখে পড়ছে। ট্রাম্প বলছেন আমেরিকা ফার্স্ট, আমেরিকা নিজের স্বার্থে সবকিছু করতে হবে, এবং এই ধরনের কথাবার্তা অন্য জায়গায় শোনা যাচ্ছে। তো তাহলে প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতে তাহলে আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে হবে যদি সবাই সবার উপর শুল্ক চাপায় এবং সব ক্ষেত্রেই জিনিসপত্রের দাম বেড়ে যায় শুল্কের কারণে, তাহলে আখেরে কার লাভ হবে, এই প্রশ্নটা উঠছে। এবং একটা সময় কিছু লোক ধারণা করছেন অর্থনীতিবিদ যে এইটা চেষ্টা করতে গিয়ে যদি দেখা যায় যে আখেরে ক্ষতি হচ্ছে, যেমন আমেরিকায় দেখা যাচ্ছে যে শুল্ক চাপানোর কারণে বা পাল্টা শুল্ক দিয়ে বা ইউরোপের উপর শুল্ক চাপালে, ইউরোপ তার পাল্টা শুল্ক চাপালে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এবং তার ফলে সাধারণ যারা ভোক্তা তাদের জন্য সেটা একটা বড় ধাক্কা হয়ে যাবে। এবং এই ধাক্কাটা খেলে তখন আবার যে কোনো নির্বাচিত সরকারকে ভাবতে হবে যে তার বিরুদ্ধে কি করা যায়। তাহলে আবার সেই পেন্ডুলামটা মুক্ত বাণিজ্যের দিকে বা শুল্ক মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে দিকে যাবে কিনা, এই প্রশ্নগুলো ভীষণভাবে কাজ করছে। যে পুরোপুরি আগের অবস্থা ফিরে না গেলেও একটা কোথাও সমঝোতা দরকার, কারণ আমরা যে বিশ্বায়নের যে যুগে আমরা এসে গেছি, সেখানে অনেকেরই মনে হতে পারে যে বিশ্বায়ন হয়তো আমাদের কাজে লাগছে না, কিন্তু তার সুফলগুলো আমরা হয়তো অবচেতন মনেই ভোগ করছি। কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় যেটা কোনোভাবে কাজে না লাগে এবং এই রসায়নটা সে কারণে বদলে যায়, পেন্ডুলামের মতো করে আবার যদি আমরা কোন একটা নতুন ধরনের মুক্ত বাণিজ্য অর্থনীতি থেকে এগোই, তাহলে সেক্ষেত্রে একটা পরিবর্তন ঘটবে। এবং এক্ষেত্রে জার্মানি একার কিছু করণীয় সেভাবে নেই যতটা না ইউরোপীয় ইউনিয়নের রয়েছে, এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিভিন্ন দেশের বা অন্যান্য জোটের একটা মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে, যেমন দক্ষিণ আমেরিকার সঙ্গে একটা করা রয়েছে, কানাডার সঙ্গে কিছুটা রয়েছে, ভারতের সঙ্গে অনেক বছর ধরে কথা হওয়ার পরেও সেটা হয়নি। এবং সেক্ষেত্রে মানুষের বলে যারা কি মুক্ত বাণিজ্যের প্রবক্তা, তারা বলছে যে এর ফলে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে, বাণিজ্য কম হচ্ছে, আর্থিক লেনদেন কম হচ্ছে। অর্থাৎ এটা যে কোথায় গিয়ে থামবে এই রসায়নটা বা এই নতুন যে রসায়নটা কি ঘটবে সেটা বলার সময় এখনো কোথায় আসেনি। এটা আমরা আগামী 1-2 বছরের মধ্যে আশা করি একটা স্পষ্ট রূপ দেখতে পাবো। এবারে এই আলোচনাটা অনেকক্ষণ ধরে আমরা সুন্দর একটা আলোচনা করে মতামত পেলাম। এখন ফাইনালি যেটা বলতে হয় সেটা হচ্ছে জার্মানির যে অর্থনৈতিক শক্তি, যে শক্তিটা বিশ্বে সবাই সেটাকে মেনে নেয়, যে বিরাট বড় আর্থিক শক্তি, এবং জার্মানির বিজ্ঞান, জার্মানির টেকনোলজি,
ইত্যাদি, সেগুলো খুবই উল্লেখযোগ্য। সেগুলোকে উৎসাহ দিয়ে জার্মানির অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া, নাকি জার্মানির মধ্যে অভিবাসীকে কেন্দ্র করে বা ধর্মকে কেন্দ্র করে বা বর্ণকে, মানুষের স্কিন কালারকে কেন্দ্র করে বিভাজনের মধ্য দিয়ে যে ক্লাসিক্যাল ক্যাপিটালিস্ট ইকোনমির যে কতগুলো কন্ডিশনস থাকে সমাজের, সেই কন্ডিশনগুলোকে লঙ্ঘন করা হবে কি, নাকি যে ক্লাসিক্যাল ক্যাপিটালিজমের কন্ডিশনসগুলোকে রক্ষা করা হবে? নতুন সরকার কোন দিকে যেতে পারে? একেবারে। নতুন সরকারের যিনি সঞ্জীব বাবু, বলুন। নতুন সরকারের যিনি প্রধান, তিনি এখনো পর্যন্ত অন্তত নির্বাচনী যে প্রচার সভাগুলোতে বলে এসেছেন যে তিনি সবার আগে চেষ্টা করবেন যে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে, চাঙা করতে। যে জার্মানি যে শিক্ষা, যে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনিশ্চয়তা রয়েছে, তারা অনেক পরিকল্পনা করতে পারছে না, তাদের বিদ্যুতের দাম বেশি দিতে হচ্ছে বা জ্বালানি সরবরাহ নিয়ে তাদের মনে প্রশ্ন আছে। এই বিষয়গুলোকে যতটা সম্ভব তিনি চান যে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি সেটার তার একটা নিষ্পত্তি হোক এবং জার্মান অর্থনীতির জগৎ যেন একদম নিশ্চিত মনে এগিয়ে যেতে পারে এবং তাদের উৎপাদনের ক্ষেত্রে, তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা মনোযোগ দিতে পারে এবং তার সুফল জার্মানি সবাই পেতে পারে। এটা তার ঘোষিত নীতি। এবার এই ঘোষিত নীতি কার্যকর করার ক্ষেত্রে তার যে জোট সরকার যেটা গঠন করতে হবে, সেখানে এসপিডি দল, সামাজিক গণতন্ত্রীয় থাকবেন, তাদের সঙ্গে কিছুটা রফায় আসতে হবে। এবং যেটা সবাই চিরকাল বলে আসছে যে জার্মানিতে লাল ফিতের ফাঁসটা খুব বড়, আমলাতান্ত্রিক জটিলতা বড়, যে কোনো প্রক্রিয়া অনেক দীর্ঘ সময় লাগে একটা পারমিশন পেতে। এই বিষয়গুলো সম্পর্কে সবাই কিন্তু আগে সরকার একই কথা বলেছিল, কিন্তু কার্যক্ষেত্রে সেগুলো করা সম্ভব হয়নি। এবং এই যে বড় চ্যালেঞ্জ, যে একটা বিরাট যে আমলাতান্ত্রিক যন্ত্র, একটা শাসন যন্ত্র রয়েছে, সেই যন্ত্রটাকে যেভাবে চলে এসছে এতদিন ধরে, যে প্রচুর নিয়ম কানুন, প্রচুর আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো থেকে সেই ফাঁস থেকে বের করে অর্থনীতি জগৎকে কতটা চাঙা করতে পারবে, সেটা একটা বিশাল চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জটা তারা কতটা কার্যকর করতে পারবে সেটা অবশ্যই আমরা দেখতে পাবো। এবং এর উপর অনেকটা নির্ভর করবে যে এই যদি সুফল সাধারণ মানুষ দেখতে পান, তাহলেই কিন্তু একমাত্র আমার মতে অতি দক্ষিণপন্থী রাজনীতি বা বিভাজনমূলক যে রাজনীতি, সেটা তাহলে তার জোরটা একটু কমে যাবে। কারণ সবাই চান যে সুস্থভাবে ভালোভাবে থাকতে এবং তাদের এই যে মূল্যবৃদ্ধির ধাক্কা, সেখান থেকে কিছুটা মুক্ত হতে, এবং সেটা যদি ঠিকঠাক চলে আগামী 4 বছরে তার একটা স্পষ্ট উন্নতি দেখা যায় এবং সেক্ষেত্রে তাহলে সাধারণ মানুষের মনটা একটু অন্যদিকে যেতে পারে এবং তখন এই এফডির মতো দলের ধারটা অনেক কমে যাবে। তারা এই জিনিসটা, এই ফায়দা তোলার যে জায়গাটা, সেখান থেকে সেটা তারা অতটা পাবে না। সবটাই নির্ভর করছে যে এই নতুন সরকার কার্যক্ষেত্রে কি করে দেখাতে পারে। একেবারে। এবং আমাদেরও সেদিকে নজর থাকবে যে আগামী দিনে যিনি জার্মানির চ্যান্সেলর হতে চলেছেন এবং যে সরকার আসতে চলেছে, তারা ঠিক কোন কোন নীতিতে এগোয় এবং তারা দেশের অন্তরে ঠিক কি কি পরিবর্তন আনে এবং কোন কোন ইকুয়েশন সেক্ষেত্রে পাল্টাচ্ছে এবং আবার সঠিক জায়গায় বসে যাচ্ছে। তার জন্য অবশ্যই জার্মানির রাজনীতি এবং যে জিওপলিটিক্যাল দিকে আমাদের নজর রাখতে হবে। তবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমি আমাদের প্রত্যেক অতিথি সঞ্জীব বাবু এবং রাজাগোপাল বাবু, আশিস দাস, সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভির পর্দায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।